বিসমিল্লাহির রহমানির রহিম। সভাপতি আমার সালাম আদাব ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকল ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমি সবসময় প্রার্থনা করি মহান আল্লাহ যেন আমরা সবসময় ভালো রাখুন এবং সুস্থ রাখুন। সব কিছু থাকি বড় বড় সংঘাত থাকি সমস্ত খারাপ কিছু থাকি আমরা যাতে হেফাজতে রাখুন। ওকে, সো আজকে যে ভিডিওটা আমি বানাইলাম, ভিডিওটা টপিকটা হইল ইরান ভার্সেস ইসরায়েল ইউএস ওয়ার। এবং আমি আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং বা আমার যতটুকু ফাইন্ডিংস আমি আপনার লগে শেয়ার করা কিছুটা অথেন্টিক সোর্স থাকি আমি তার চেষ্টা করব। আমি কয়েকটা অংশে মাতার চেষ্টা করব যাতে আপনারা কিছু হইলেও আপনার আন্ডারস্ট্যান্ডিংও হয়তো বা হেল্প হইবে এগুলা। প্রথমে আমরা যদি কই আমি যে ইরানের যে ইতিহাসটা, এই ইতিহাস কিন্তু একদিন দুই দিন বা 100-200 বছরের ইতিহাস নয়। খ্রিস্টপূর্ব 550 সালের দিকে সাইরাস দ্য গ্রেট তাই কিন্তু অ্যাকামেনিড এম্পায়ার বা এনশিয়েন্ট পার্সিয়ান এম্পায়ার যেটা ওটা তানোর মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং ইনো একটা জিনিস হওয়া উচিত, সাইরাস দ্য গ্রেটরে আবার অনেক ইসলামিক ইতিহাসবিদ বা যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন তারা কিন্তু জুলকারনাইনের লোকে একটা মিল ফাইন বা তারা জুলকারনাইন মনে হয়। সো এটা ইতিহাস ঐতিহাসিক বা ইসলামিক চূড়ান্ত সিদ্ধান্ত নাই। আমি একজনের এক এক জায়গার এক এক মত আমি জাস্ট শেয়ার করলাম। সো এই যে পার্সিয়ান এম্পায়ারটা, এনশিয়ান পার্সিয়ান এম্পায়ার যেটা বা প্রাচীন পারস্য যে সাম্রাজ্য, এইটা কিন্তু একটা দেশ বা একটা মহাদেশ লইয়া আসিল না, এটা প্রায় তিনটা মহাদেশ বিস্তৃত আসিল, এত বড় সাম্রাজ্য তারা আসিল। এবং তৎকালীন সময়ে আরও একটা বিশাল শক্তি যেটা রোমান এম্পায়ার, এই রোমান এম্পায়ারের একটা প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু তারা আসিল। ওকে, এবং তৎকালীন সময়ে আঞ্চলিক শক্তিশালী একটা বিশাল একটা শক্তিশালী সাম্রাজ্য তারা আসিল। বর্তমান ইরানের ওই ইতিহাস যেটা আর কি, ঐতিহাসিকভাবে তারা কিন্তু যোদ্ধা জাতি। অর্থাৎ ইরানরে যদি আপনি মনে করেন যে তারা এখন যে যুদ্ধ দেখার বা তারা এককভাবে বড় কোনো ভিজিবল সাপোর্ট না নিয়েও তারা ইসরায়েল, তারপরে ইউএসএ, তারপরে ইউএসএ যত ঘাঁটি আছে সবগুলোর বিরুদ্ধে একলা যুদ্ধ করেন, এই মন মানসিকতা কিন্তু একদিনে তারা রাইছে না। তারার ইতিহাসটা কিন্তু 100-200 বছরের আবারও হইরাম নয়। আপনি যদি আমেরিকার দিকে চাইন, আমেরিকা সুপার পাওয়ার হয়েছে হয়তো বা 80-85 বছর লইব। 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর থাকি কিন্তু নর্মালি তারা আস্তে আস্তে সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ইনো একটা জিনিস আমি হওয়া উচিত, 1945 to 1991 এখানেও কিন্তু একটা কোল্ড ওয়ার চলমান আছিল। আপনারা যদি একটু ঘাটাঘাটি করে জানতে পারবা, এটা আছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং ইউএসের মধ্যে। সো 1991 পরবর্তীতে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয় বা ভাঙন শুরু হয়, তখন কিন্তু এককভাবেই আলটিমেটলি আমেরিকা সুপার পাওয়ার হিসেবে তার প্রতিষ্ঠিত করতে পারছে। এবং এই সুপার পাওয়ার ওয়ার পিছনে অনেকগুলো লজিক থাকে সবসময়। তারা বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাজেট ঘোষণা করে, তারার যে ডলার আছে এটা ইন্টারন্যাশনাল একটা কারেন্সি, আন্তর্জাতিক রিজার্ভ হিসাবে ব্যবহার হয়। তারপরে তারার বিশ্বের সবচেয়ে বড় বড় টেকনোলজিক্যাল ওয়েপন্স বা আধুনিক সমরাস্ত্র তারা প্রস্তুত করতে পারে, তারা এগুলা বিজনেস হিসেবেও নেয়। তারপরে আমেরিকা বহু বড় একটা দেশ, এরপরে বিশ্বর বহু দেশও তারা সামরিক ঘাঁটি আছে। সো আমি একটা মূল পয়েন্ট যেটা আমি শেষ করিলাই, যে আপনি আমেরিকার যে সুপার পাওয়ার ইতিহাস এটা বেশি দিন নাই, 80 বছর লইব। বাট ইরান যে যদিও বা তারা রিজিয়নাল সুপার পাওয়ার এখনো নাই, বাট তারার যে ইতিহাসটা এটা কিন্তু 100 আমেরিকান খান 80-100 বছরের ইতিহাস না, এটা প্রায় কয়েক হাজার বছরের ইতিহাস। এটা আমরা একটু মাথাত রাখতে হইব। সেকেন্ডলি আমি যদি হই ইসলাম, যখন আরবরা পারস্য এম্পায়ার তারা বিজয় করলাম, তখনও মূলত 7ম শতক ইসলাম বিজয় লাভ করে, পারস্য ইসলাম ছড়িয়ে পড়ে। ইনো ভিন্ন মতাদর্শ আছে, সুন্নি এবং শিয়া আকিদা যদি আমি কই তাহলে ইরান হইল গিয়া বেসড অন শিয়া আকিদা বা শিয়া মতাদর্শ
তারা ওটার উপরে তারা রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করছে, তারা ওটার উপরে তারা ধর্মীয় বিশ্বাস বা এবং রাজনীতি তারা ওটার উপরে ভিত্তি করে আর কি। এবং ইরানে কিন্তু ধর্মর এবং রাজনীতিটা খুব নাইসলি ব্লেন্ড করছে, যেটা অনেক দেশে পারে না আর কি। ওকে, সো এটা আমরা মাথাত রাখতে হইব যে জাতীয়তাবাদ এবং ধর্মীয় আদর্শ দুইটাও কিন্তু ইরানের রাজনৈতিক পরিচয়। ওকে, 3 নম্বরে 1979 সালের বিপ্লব, যে একটা ইসলামিক রেভলিউশন যেটা ইরানও ঘটছে, তখন শাহ রেজিম আছিল এবং শাহ রেজিমরে কিন্তু পতন ঘটাইছেন। এবং এই ইসলামিক রেভলিউশনের নেতৃত্বে তৎকালীন রুহুল্লাহ খামেনি। ওকে, দেন তখন সর্বোচ্চ ধর্মীয় নেতা আস্তে মানে এখন আমরা যেটা দেখি ইরানের সুপ্রিম লিডার বা সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা, তখন তাকে কিন্তু এটা স্টার্ট হয়েছে। বর্তমানে বিগত লাস্ট কয়েকদিন আগেও কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আসলা, যেনরে আমরা জানি অলরেডি কনফার্ম সোর্স থাকি যে তানরে হত্যা করা হয়েছে ইসরায়েল এবং ইউএসের যৌথ অভিযানও তাই, এবং তানোর বেশ কয়েকজন জেনারেল মিলিটারি পার্সোনাল যারা শহীদ হয়েছেন। সো এটা তখন ইসলামী বিপ্লবের মাধ্যমে কিন্তু বর্তমান ইরানের সূচনা হয়েছে এবং আস্তে 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 তারা এই পর্যন্ত তারা যে আঞ্চলিক প্রভাব যেটা তারা এটা বিস্তার করছে। এখন যুক্তরাষ্ট্র কথা আমি একটু আগেও হইলাম, যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার কিন্তু হয়তো বা 80 বছরের ইতিহাস আছে, বাট এগুলো যদি কম্পেয়ার করি ইরানের ইতিহাস বহু বহু কয়েক হাজার বছরের। আপনার এটা একটু মাথাত আমরা রাখতে হইব চিন্তা যখন আমরা করবো এই যুদ্ধ লইয়া। এখন 1 নম্বরে যদি আমি কই, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরান এই উত্তেজনা আসলে মূল কারণটা কিতা, যেটা ইউএসএ এবং ইসরায়েলের ক্ষত হইল গিয়া ইরানের পারমাণবিক কর্মসূচি, যেটা তারা ধারণা করে যে ইরান খুব ক্লোজলি পৌঁছে গেছে একটা পারমাণবিক শক্তি হিসাবে নিজের তৈরি করার, অর্থাৎ বা পারমাণবিক অস্ত্র তৈরি করার ক্ষেত্রে ইরানের আঞ্চলিক প্রভাব আর একটা ইস্যু। তারা যেটা মনে করে, তারা মনে করে ইরানে বহু প্রক্সি যে সংগঠন, যেমন লেবাননের হেজবুল্লাহ, তারপরে ইয়েমেনের হুথিজ, তারপরে ইরাক এবং সিরিয়াত বেশ কিছু শিয়া মিলিশিয়া আছে, তারপরে হামাসরে তারা ব্যাকিং দেয়, ফান্ডিং করে এবং ক্ষেত্র বিশেষে ট্রেনিংও দেয়, অস্ত্র দেয়। সো এগুলো একটা ইস্যু যেটার কারণে এই উত্তেজনা তৈরি হয়েছে। ওকে, এবং এটা আমরা জানি বিগত 1 দশক ধরেও কিন্তু প্রায় ইরানের উপরে বহু শত শত স্যাংশন দেওয়া হয়েছে। ইরানরে পুরা বিশ্ব থাকি এক ধরনের হইতে পারেন আপনি অর্থনৈতিকভাবে বাণিজ্যিকভাবে আলাদা রাখা হয়েছে, ও একটাও রিজন। এখন যদি আমি কই, এই যে বর্তমান যে যুদ্ধটা, এই যুদ্ধটা আসলে একটা সামরিক শক্তি এবং প্রযুক্তির একটা প্রদর্শন আমরা যেটা দেখলাম। বিশেষ করে যুক্তরাষ্ট্র সবসময় একটা শক্তিশালী সুপার পাওয়ার হিসেবে তার যে টেকনোলজিক্যাল ওয়েপন্স বা অ্যাডভান্সমেন্ট, যেমন F-35 বা F-22 মতো 5th জেনারেশনের ফাইটার বিমান তারা ব্যবহার করে। তারপরে তারার যে রণতরী, যে একটা বিমানবাহী রণতরী, যে একটা ইরানের প্রায় 3 পাশে তারা অবস্থান করেন ইরানের ডিরেক্টলি অ্যাটাক করার লাগে, যে একটা অত্যাধুনিক একটা মিসাইল সিস্টেম তারা এইসব রণতরীতে আছে। টমহক ক্রুজ মিসাইল, যেটা তার একদম ডিরেক্টলি তারা এই যুদ্ধ জাহাজগুলা থেকে নিক্ষেপ করতে পারে। তারা প্রতিনিয়ত এয়ার ব্যাটল যেগুলা ফাইট করার লাগে এইসব রণতরী থেকে বিমানগুলা উঠানামা করতে পারে। পাশাপাশি তারা উন্নত স্যাটেলাইট ব্যবস্থা, ইরানের প্রত্যেকটা ক্ষেত্রে তারা একটা নজরদারি চালাই যাইতে পারে স্যাটেলাইটের মধ্য দিয়া। শুধু যুক্তরাষ্ট্র কোথাও না, ইসরায়েলের এবং আমেরিকার তার অসাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম আছে। বিশেষ করে ইসরায়েলের আয়রন ডোম বেশ কয়েকদিন আগ পর্যন্ত অত্যন্ত শক্তিশালী হিসেবে আমরা জানতাম এবং এখনও শক্তিশালী আছে, যদিও বা ইরানের মিসাইল বহু মিসাইল আছে ইন্টারসেপ্ট করতে পারে, ইন্টারসেপ্ট করলেও বহু মিসাইল আছে তারা একদম ইরানের টার্গেট অনুযায়ী তারা নিক্ষেপ করতে পারে, তারা সফলর। এরপরে ইসরায়েলের মোসাদ, যে বিশ্বের অন্যতম একটা শক্তিশালী গোয়েন্দা সংস্থা নিঃসন্দেহে,
এবং ইসরায়েলের আর একটা ক্যাপাবিলিটি হইল তারা একদম নির্ভুলভাবে বিমান হামলা চালিয়ে যেতে পারে। সো এইটা হইল গিয়া তিনো দেশেরও সামরিক সক্ষমতা। এর বাইরেও তারার বহু শক্তিশালী অ্যালায়েন্স আছে। আমি যদি হই ইরানের গ্লোবাল পার্টনার হিসেবে আমরা সবসময় দেখছি যে রাশিয়া এবং চীনের কূটনৈতিক সমর্থন তারা সবসময় পাইছে, এবং ইন্টারনালি ইন্টেলিজেন্স শেয়ার করে বিভিন্ন অস্ত্র বা ওয়েপেনারি বা মিলিটারি ওয়েপেন্স যেগুলো ইকুইপমেন্ট, যেটা তারা রাশিয়া এবং চীন তাকে চুক্তির মাধ্যমে বা বিভিন্ন রাইটটা পাইছে। এর বাইরে তারা আঞ্চলিক যে শিয়া মিলিশিয়া যেগুলো একটু আগে আমি কইলাম, হেজবুল্লাহ, তারপরে ইয়েমেনের হুতি, তারপরে ইরাক এবং সিরিয়ার যে শিয়া মিলিশিয়া, অর্থাৎ এর সাপোর্ট তারা আছে, এবং তারা এগুলা কিন্তু রেজিস্ট্যান্স অফ এক্সিস্ট আমরা জানি তারা এটা হয় সবসময়। অর্থাৎ তারা যখন কোনো যুদ্ধর বা এমন কোনো ব্যাটল গ্রাউন্ডের পরিস্থিতি তৈরি হয়, তারা কিন্তু এই প্রক্সি গোষ্ঠীগুলার ইউজ করতে পারে। এখানেও একটা পজিটিভ নেগেটিভ সাইড আছে ইরানের, যে শুধুমাত্র একটা সবসময় ইসরায়েল এবং ইউএসের বিরুদ্ধে তারা ব্যবহার করছে বিষয়টা এলেও নয়। এর বাইরে তারা কিন্তু লেবানন বা সিরিয়া, ইরাক, এরপরে ইয়েমেনও তারা কিন্তু এই বাহিনীগুলারে ব্যবহার করছে, এবং এটা নিঃসন্দেহে তারার মাধ্যমে বহু মানুষের জানমালের ক্ষতি হয়েছে উইদাউট এনি ডাউট। এটা তো আমি খুব ডিপো যাইতাম চাই না, যে টপিক আসলাম আমি একটা কই। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আর একটা শক্তি হইল গিয়া তারার নেটোর সদস্য, এবং আমেরিকায় কিন্তু নেটোরে নেতৃত্ব দেয়, এবং পশ্চিমা সামরিক বা গোয়েন্দা সহযোগিতা ইগু তারা সবসময় পায়। ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স, তারপরে জার্মানি, তারপরে অন্যান্য দেশ যতগুলো আছে সবগুলো কিন্তু সামরিক সহায়তা তারা পায়, এবং একে অন্যর লগে সহযোগিতা তারা আছে। এখন এতগুলো খোয়া সম্ভাব্য ফলাফলটা কী তৈতে পারে যদি আমি ফাইনালি আমি শেষ করার যাই গিয়ে, ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, সরি আছি। যদি ফাইনালি আমি হই সম্ভাব্য ফলাফল কিতা, অবশ্যই এই ফলাফলটা বিশ্বর লাগি অত্যন্ত ভয়ানক যদি একটা লং লাস্টিং ওয়ারও যায়। যদিও বা এখনও ফুল স্কেল ওয়ারও এখন পর্যন্ত গেছে না, এটা এখনও আকাশ পথে চলমান আছে। এক দেশ আরেক দেশের পাল্টা জবাব ইত্যাদির মধ্যে যার আমরা যদি দেখি ইউএসএ এবং ইসরায়েল তারা মিসাইল নিক্ষেপ করেন, ক্ষেপণাস্ত্র যেটাও হই না কেন, ইরানও বিভিন্ন জায়গা তারা নিক্ষেপ করে, এবং তারা অলরেডি একটা বড় সফলতা তারা পাইছে। তারা আয়াতুল্লাহ আলী খামেনিরে তারা নিউট্রালাইজ করতে পারছে। বাট তার বিপরীতে কিন্তু ইরানে পাল্টা জবাব দেওয়ার প্রত্যেকটা দিনও আমি দেখলাম বিভিন্ন অথেন্টিক সোর্স, রয়টার্স, আল জাজিরা, গার্ডিয়ান বা বিবিসি, যেটা আমরা দেখি না এখানে বিভিন্ন ফুটেজ সার্কুলেটর ইন্টারনেটও আমরা দেখলাম। ইরানে কিন্তু তার ব্যালিস্টিক মিসাইল যেগুলা লং রেঞ্জ, মিড রেঞ্জ সবগুলো ইউজ করেন, এবং বহু মিসাইল কিন্তু ইসরায়েল সহ আপনার যেসব দেশ আমেরিকার ঘাঁটি আছে এগুলা কিন্তু তারা টার্গেট করতেও পারে, বিশেষ করে কাতার, বাহরাইন, তারপরে আরব আমিরাতস, তারপরে সাইপ্রাসের একটা জায়গা, এবং ইসরায়েল অবশ্যই তারা কিন্তু এগুলো টার্গেট করতেও পারে। এবং এটা ভয়ঙ্করভাবে সামনে দিয়ে একবার এই যুদ্ধর পরিস্থিতি আসলে এখন পর্যন্ত মানে আমি তো একজন সামান্য মানুষ, বা যারা ইতিহাস ওয়ার্ল্ড লইয়া যুদ্ধ লইয়া গবেষণা করে তারাও একদম কোনো একটা পিন পয়েন্ট কনসিকুয়েন্স তারা হইতে পারেন না। বাট যদি যুদ্ধ এটা স্থায়ী হয় বা দীর্ঘস্থায়ী হয়, তাইলে অবশ্যই মধ্যপ্রাচ্য দারুণভাবে ক্ষতিগ্রস্ত হইব, বিশ্বত ক্ষতিগ্রস্ত হইব। কারণ অলরেডি স্ট্রেইট অফ হরমুজ যে একটা হরমুজ প্রণালী যেটা ইরানে নিয়ন্ত্রণ করে, এটা কিন্তু বন্ধ করে হয়েছে, যেটা আন্তর্জাতিক যে তেলের যে রুট প্রায় 20% তেল যেটা আর কি এটা ও রুটে আসলে চলাচল করে। সো এটা বন্ধ হওয়ার মানে হইলে আন্তর্জাতিক তেলের বাজার বিশেষ করে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হইব। তারপরে প্রক্সি যুদ্ধ অলরেডি যাইতে কি পারে, কারণ আমি যত লাস্ট একটা দেখলাম আল জাজিরার একটা রিপোর্ট যে ইয়েমেনের হুতি হলে তারা কিন্তু অলরেডি ওয়ারও অংশগ্রহণ করছে, এবং বৈশ্বিক শক্তির একটা ভারসাম্য পরিবর্তন হওয়াটা সম্ভাবনা আছে। পাশাপাশি যুদ্ধ যখন হয় মানবিক সংকট তৈরি হয়, কারণ
যত না সামরিক বাহিনী মারা যায় বা সামরিক ক্ষতি হয়, ততটুকু তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বেসামরিক মানুষ যারা, অর্থাৎ সিভিলিয়ান যারা। সো যুদ্ধ কোনো সময় কেউ কাম্য নাই। যুদ্ধ হরয় একটা কথা আছে যে যুদ্ধ হরয় শান্তি লাগে, কিন্তু শান্তি কোনো সময় না যুদ্ধ হলে, অর্থাৎ একটা আর একটার বিরুদ্ধে। যুদ্ধ লাগে শান্তি যায় না। ওকে, সো অক্টোই লাগে আমার অতটুকু ফাইন্ডিং। এর ভিতরে তো বহু মানুষে ইন্টারনেটও সার্কুলেট করা বহু ধরনের এজামশন আমি দেখলাম, ধারণা করার এই করলে সেই। আসলে যুদ্ধর পরিস্থিতিটা একদম ব্যাটল গ্রাউন্ডও যারা ফাইট করে তারা ছাড়া আসলে পরিস্থিতি আসলে বোঝার মতো ইয়াবিলিটি আমারও নাই, আপনারও আর কথা নাই। কারণ আমরা আসলে যা দেখি, আমরা তো আসলে আমরা রুমের ভিতরে বইয়া বা ফ্যানের তলে এসির তলে বইয়া আসলে আমরা এই জিনিসগুলো এজামশন করি, বা আদতেও আসলে বিষয়টা ইলা থাকে না আর কি। সো আমি চাই সব কিছু সুন্দর হইতো, স্বাভাবিক হইতো, পৃথিবীতে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আইতো, যুদ্ধ বন্ধ হইতো, সব দেশেও শান্তিতে সুখে শান্তিতে সামনে দিয়ে আগুয়ে যাইতো ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ এভরিওয়ান। একটু ধৈর্য ধরিয়া, ভিডিও লম্বা হয়ে গেছে, যারাও দেখছেন এখন পর্যন্ত তারা কমেন্ট করবা। পরবর্তীতে কোনো ভিডিও যদি চাই আমি ট্রাই করবো একটা বানানির, এবং আবারও কইরাম একটা আমার শখ থাকি, আমার একটা ভালো লাগে তাকে আমি এগুলা করি। ভুলভ্রান্তি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। উপরবেলা সবরে মঙ্গল কর্তা, আমরা সবরে আল্লাহ ভালো রাখতা, সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।